বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মহান রাব্বুল আলামিন এর কাছে তোমাদের প্রত্যেকের সুস্থ ও নিরাপদ জীবন প্রত্যাশা করে আমরা চলো আজকের ক্লাসটি শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, সরকারি সিটি কলেজ চট্টগ্রামের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আজকের এই ক্লাসটি উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের ক্লাসটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়টি যাদের আছে তাদের জন্য। আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দুটো টপিক নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলবো। একটি হচ্ছে সুলতান রাজিয়া আর আরেকজন হচ্ছেন গিয়াসউদ্দিন বলবন। দুজনই দিল্লি সালতানাতের দাস বংশের শাসক। তো এর আগের ক্লাসে তোমাদের সাথে আমি দাস বংশের অন্য দুজন শাসক কুতুবউদ্দিন আইবেক এবং শামসুদ্দিন ইলতুৎমিশ নিয়ে কথা বলেছিলাম। আজকে সুলতান রাজিয়া এবং গিয়াসউদ্দিন বলবনকে নিয়ে কথা বলবো এবং এই দুইজনকে নিয়ে কথা বলার মধ্য দিয়ে আমাদের কি হবে, দাস বংশ যেটি আছে দিল্লি সালতানাতের প্রাথমিক যুগের প্রথম রাজবংশ যেটি, সেটি নিয়ে আমাদের আলোচনা শেষ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতেই সুলতান রাজিয়া নিয়ে কথা বলবো। দেখো, নামটা একটু তোমরা খেয়াল করে দেখবে। দেখো, আমরা বলছি সুলতান রাজিয়া। সাধারণত আমরা সুলতানা রাজিয়া বা রাজিয়া সুলতানা নামটার সাথে বেশ পরিচিত, কিন্তু এখানে সুলতান রাজিয়া বলা হচ্ছে। এটি নিয়ে একটি কনফিউশন আছে। অধিকাংশ বইতে তোমরা সুলতানা রাজিয়া নামটা পাবে, তো কিন্তু সুলতান রাজিয়া নামটা হচ্ছে অধিক মাত্রায় সঠিক। কেন? কারণ হচ্ছে সুলতান হচ্ছে দিল্লি সালতানাতের যারা শাসক ছিলেন, শাসকদের উপাধি, যেমন সুলতান কুতুবউদ্দিন আইবেক, সুলতান ইলতুৎমিশ, সুলতান গিয়াসউদ্দিন বলবন। তেমনি রাজিয়া যিনি ছিলেন তিনি ইলতুৎমিশের কন্যা, তিনিও দিল্লি সালতানাতের ক্ষমতায় ছিলেন, দিল্লির সিংহাসনে বসেছিলেন, ফলে তিনি সুলতান। সুলতানা হচ্ছে সুলতানের স্ত্রীকে সুলতানা বলা হতো, কিন্তু রাজিয়া যেহেতু নিজেই কি ছিলেন, দিল্লি সালতানাতের শাসক ছিলেন, এই জন্য তিনি সুলতান রাজিয়া নামে পরিচিত। দু একটি বইতে তোমরা সুলতান রাজিয়া পাবে, অধিকাংশ বইতে সুলতানা রাজিয়া লেখা আছে। পরীক্ষার খাতা যেটি লেখা হোক আমরা সঠিক ধরে নেব। সুলতান রাজিয়া তিনি ইলতুৎমিশের কন্যা। ইলতুৎমিশ দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন। 1205 সালে তিনি বদাউনে জন্মগ্রহণ করেন। আমরা জানি 1206 সালে দিল্লি সালতানাতের সূচনা হয়েছিল। 1205 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার মূল নাম ছিল রাজিয়া আল দিন। রাজিয়া আল দিন। দেখো, সুলতান বা সুলতানা কিন্তু তার নামের অংশ নয়, তার নাম ছিল রাজিয়া আল দিন। এই যে সুলতান শব্দটি কোথায় আসলো, কোত্থেকে আসলো? তিনি শাসক হিসেবে যখন দিল্লির ক্ষমতায় বসেছিলেন তখন তার নামের সাথে আসলো সুলতান, কিন্তু সেটি সুলতানা হওয়ার কোনো যৌক্তিকতা নেই, কারণ তিনি যেহেতু শাসক ছিলেন, সুতরাং তার কি হবে, উপাধি হবে সুলতান, সুলতানা নয়। আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, সাদা কালো ছবি। এটি হচ্ছে সুলতান রাজিয়ার ছবি। একটু ব্যতিক্রমধর্মী ছবিটা দেখা যাচ্ছে, একদম রণাঙ্গনী রণমূর্তি নিয়ে খোলা তরবারি হাতে যুদ্ধের বেশে তিনি দাঁড়িয়ে আছেন, একজন মহিলা। তো এটি কেন ব্যতিক্রমধর্মী ছবি আমরা একটু পরেই তোমাদেরকে ব্যাখ্যা করছি। তিনি কিভাবে ক্ষমতা এসেছিলেন? রুকনউদ্দিন ফিরোজ শাসক ছিলেন দিল্লি সালতানাতে, তার অপশাসনে অতিষ্ঠ হয়ে সেখান থেকে অবসানের জন্য দিল্লির অভিজাতবর্গ আহ্বান করেছিলেন সুলতান রাজিয়াকে। সুলতান তখন অনেক রাজিয়া আল দিন তাকে দিল্লি সিংহাসনে বসার জন্য। তাদের আহ্বানে তিনি 1236 সালের 10 নভেম্বর জালালাত উদ্দিন এই উপাধি নিয়ে তিনি প্রথম মহিলা হিসেবে দিল্লির ক্ষমতায় বা সিংহাসনে বসেছিলেন। ক্ষমতা বসেই তিনি সাহসিকতা এবং বুদ্ধিমত্তার সাথে সমস্ত পরিস্থিতি মোকাবেলা করেছিলেন এবং বিদ্রোহী আমির যারা ছিল, মালিক যারা ছিল এবং অন্যান্য শত্রু যারা ছিল তাদেরকে দমন করে রাষ্ট্রে একটা শৃঙ্খলা আনয়ন করতে তিনি সক্ষম হয়েছিলেন। ক্ষমতা বসেই তিনি
তুর্কি আমির গোষ্ঠী যারা দিল্লি সালতানাতের মামলুক বা দাস বংশের সুলতানদের উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছিল। এবং বন্দেগানি চেহেলগান শব্দটা বেশ পরিচিত শব্দ, তোমাদের কাজে লাগবে, কারণ এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়। খ বিভাগ নয়, খতে, সৃজনশীল প্রশ্নের খতে অনুধাবনমূলক প্রশ্ন যদি সেখানে প্রশ্নটি এসে থাকে, যদি কি বাংলায় 40 চক্র বলা হয়, এখানে বন্দেগানি চেহেলগান বলা হচ্ছে। এটি 40 জন দাসদের একটা ক্ষমতাশালী গোষ্ঠী বা চক্র ছিল, যেটি গিয়াসউদ্দিন বলবন ধ্বংস করে দিয়েছিলেন। এটি এদের প্রতি অনুরাগ প্রদর্শন করা, নত জানু হয়ে থাকা, এদের প্রভাবাধীন থাকার যে কালচার, যে কালচারটা ছিল দিল্লি সালতানাতের সুলতানদের মধ্যে, রাজিয়া সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। এসে তিনি জালালউদ্দিন ইয়াকুত নামে একজন আবিসিনীয় বা হাবসি তার অনুচরকে রাজ কার্যে প্রাধান্য দিয়েছিলেন। ফলে আমির উমরারা তাকে পছন্দ করেনি, এই বিষয়টা মেনে নিতে পারেনি, এবং তার সাথে আমির উমরাদের এক ধরনের বৈরিতা বা শত্রুতা সৃষ্টি হয়েছিল। রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছিল। কিভাবে? রাষ্ট্রের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তখন দিল্লি সালতানাতে, তার নাম ছিল মোহাম্মদ জুনায়েদি, এবং কয়েকজন প্রাদেশিক গভর্নর, তারা একজন নারী শাসকের অধীনে চাকরি করা প্রাদেশিক শাসক হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে তারা তার অধীনে থাকতে রাজি হয়নি। আসলে রাজিয়া যে যুগে ভারতবর্ষের শাসক হিসেবে ক্ষমতায় বসেছিলেন, সে যুগে একজন মহিলা রাষ্ট্র ক্ষমতায় বসবে এটা দুঃস্বপ্নেও কেউ ভাবতে পারেনি। কারণ ওটা ছিল সেই যুগ, যে যুগে ভারতবর্ষে নারীদের কোনো অধিকার ছিল না, তাদেরকে লেখাপড়া শিখতে দেওয়া হতো না, সম্পদের উপর অধিকার ছিল না, মানবিক অধিকার ছিল না, নাগরিক অধিকার ছিল না, সতীদাহ প্রথা ছিল। সতীদাহ প্রথা কি তোমরা জানো? স্বামী মারা গেলে তাকে চিতায় আগুনে পুড়ে দেওয়া হতো হিন্দু ধর্মাবলম্বীদের যারা ছিলেন তাদের ধর্মীয় রীতি অনুযায়ী, এবং জীবিত স্ত্রীকে হাত পা বেঁধে ওই জ্বলন্ত আগুনের মধ্যে স্বামীর সাথে পুড়িয়ে মারা হতো। বিধবাদের বিবাহের কোনো অধিকার ছিল না, সতীদাহ বন্ধ হওয়ার পরে বিধবাদের ছিল, ইত্যাদি। অর্থাৎ আইয়ামে জাহিলিয়া যুগে নারীদের যে অবস্থা ছিল অনেকটা সে অবস্থা। আইয়ামে জাহিলিয়া যুগে কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হতো, আর এখানে স্বামী মারা যাওয়ার পর স্ত্রীদেরকে জীবন্ত আগুনে পুড়ে মারা হতো। এরকম একটা অবস্থায় যেখানে মহিলারা, রাজ পরিবারের মহিলাদেরকে বাইরের কোনো পুরুষ কোনোদিন দেখবে, তারা প্রাসাদ থেকে বেরোবে পর্দাহীন ভাবে, ঘুণাক্ষরেও কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। হ্যাঁ, মহিলারা ঘর থেকে বেরোতে পারতো না, বাইরের কেউ আসতে পারতো না, তাদের ঘরের মধ্যেই তাদের জীবন যাপন বন্দি, জন্ম মৃত্যু সবকিছু। ওই সময়ে একজন মহিলা তিনি দিল্লির সিংহাসনে বসেছেন, এটি তারা মানতে পারেনি। রাজিয়া শুধু দিল্লির সিংহাসনে বসেননি, তিনি পুরুষের পোশাক পরে রাজদরবারে আসতেন। আমরা রাজদরবার গুলো মধ্যযুগে, প্রাচীন যুগে কেমন হয় বিভিন্ন সিরিয়াল টিরিয়ালে আমরা দেখেছি। রাজপ্রাসাদে তার মন্ত্রী পরিষদ, আমির ওমরা যারা, তারা দুপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, মাঝখানে রাজা চলে আসেন বা সম্রাট বা সুলতান আসেন, তিনি যাওয়ার সময় মাথা নুয়ে সবাই সম্মান প্রদর্শন করেন, এবং দুই সারির মাঝখানে বরাবর শেষ মাথায় সিংহাসন থাকে, যেখানে গিয়ে তিনি বসেন। রাজিয়া তিনি পুরুষের পোশাক পরে আসতেন, রাজদরবারে বসতেন। কিভাবে? তিনি ঘোড়ার পিঠে চড়তেন, নিজের খাস কামরা থেকে মানে ঠক 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 করে ঘোড়া চালিয়ে, তার দুই পাশে মন্ত্রী পরিষদ দাঁড়ানো, রাজদরবারের ভেতরে মন্ত্রী পরিষদের মাঝখান দিয়ে তিনি ঘোড়া ছাড়িয়ে ঠক ঠক করে কোথায়? সিংহাসনের পাশে গিয়ে ঘোড়া থেকে নেমে সিংহাসনে বসতেন, যেটা পুরুষ শাসকরা সাধারণত করতেন। একজন শক্তিশালী শাসক যেভাবে শক্তভাবে, দৃঢ়ভাবে, কঠিন নিয়ন্ত্রণ বজায় রেখে রাষ্ট্র পরিচালনা করতেন, রাজিয়া ঠিক সেটাই করেছিলেন। ফলে পুরুষ শাসিত সমাজে একজন মহিলার বা একজন নারীর এই ধরনের ক্ষমতার চর্চা, শক্ত হাতে রাষ্ট্র নিয়ন্ত্রণ, এটাকে তারা পছন্দ করেনি। দিল্লির আমির উমরারা বিক্ষুব্ধ হয়েছিল। তারা আমিরি হাজিব নামে, আমিরি হাজিব আইনগিনের নেতৃত্বে তারা সংগঠিত হয়েছিল। কার বিরুদ্ধে? সুলতান রাজিয়ার বিরুদ্ধে।
সংগঠিত হয়ে তারা কি করেছিল আসো দেখি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি। ঘোড়ার পিঠে একজন রমণী বসে আছেন। দেখো এই পাশে নিচে আমির ওমরারা সবাই দাঁড়িয়ে আছেন। পিছনে রাজপ্রাসাদের মতো একটা চিত্র দেখা যাচ্ছে। এটা হচ্ছে সুলতান রাজিয়ার প্রতীকী ছবি। তিনি দিল্লির প্রাসাদের সামনে, ক্ষমতাশালী দিল্লির অভিজাত বর্গের সামনে কি করেছেন? ঘোড়ায় চড়ে যাচ্ছেন রাজ দরবারে যোগ দেওয়ার জন্য। এটা হচ্ছে সেই ছবি। প্রিয় শিক্ষার্থীরা, এখন তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয়েছিল বা ষড়যন্ত্র দমনে কি পদক্ষেপ তিনি নিয়েছিলেন? তিনি তার যে মেধা যোগ্যতা ছিল সবকিছুর প্রয়োগ করে তিনি বিদ্রোহীদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করে তাদেরকে দুর্বল করে দিয়েছিলেন। ফলে প্রধানমন্ত্রী মোহাম্মদ জুনায়েদি তিনি পরাজিত এবং নিহত হয়েছিলেন। 1240 সালে বিদ্রোহী শাসনকর্তা কবির খানকে তিনি দমন করেছিলেন। বিদ্রোহ দমন করার পর প্রশাসনিক পুনর্বিন্যাসের জন্য তিনি খাজা মুহাজ্জাবউদ্দিনকে প্রধানমন্ত্রী এবং সাইফুদ্দিন আইবেককে প্রধান সেনাপতি নিয়োগ করেছিলেন। আলতুনিয়ার সাথে তার বিয়ে হয়েছিল। আলতুনিয়া ছিলেন সরহিন্দের শাসক। সরহিন্দের শাসক, তার নাম ইখতিয়ার উদ্দিন আলতুনিয়া। তিনি প্রকাশ্যে রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। ফলে রাজিয়া সসৈন্যে নিজে স্বয়ং অভিযান চালিয়েছিলেন তার বিরুদ্ধে, কিন্তু আলতুনিয়ার কাছে তিনি পরাজিত হয়ে বন্দী হয়ে যান। এখন এই সংবাদ দিল্লির আমির ওমরারা যখন পেলেন যে আলতুনিয়া সরহিন্দের শাসক, তার কাছে সুলতান রাজিয়া কি হয়েছেন? পরাজিত হয়েছেন এবং বন্দী হয়ে গেছেন। তারা তড়িঘড়ি করে ইলতুৎমিশের তৃতীয় পুত্র মইজুদ্দিনকে বাহারাম শাহ উপাধি দিয়ে দিল্লির সিংহাসনে বসিয়েছিলেন। এখন রাজিয়া তিনি জানতে পারলেন যে কি হয়েছে, তার সিংহাসন তো বেদখল হয়ে গেছে। সিংহাসন পুনরুদ্ধারের আশায় তিনি একটা কৌশল অবলম্বন করলেন। কি? তিনি আলতুনিয়ার সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হলেন। 1240 সালে আলতুনিয়া এবং রাজিয়ার যৌথ বাহিনী বাহারাম শাহের বিরুদ্ধে অভিযান চালান, কিন্তু সৈনিকরা বিশ্বাসঘাতকতা করায়, নিষ্ক্রিয়তার কারণে তারা বাহারাম শাহের কাছে হেরে যান এবং পালিয়ে যাওয়ার সময় একটা গাছের নিচে বিশ্রামরত অবস্থায় তারা হিন্দু জলদস্যুদের হাতে উভয়ে মারা গিয়েছিলেন। 1240 সালের 13ই ডিসেম্বর তিনি মারা গিয়েছিলেন। আমরা স্ক্রিনে আরেকটা ছবি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সুলতান রাজিয়ার সমাধি ক্ষেত্র, যেখানে সুলতান রাজিয়াকে কবর দেয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সুলতান রাজিয়াকে নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করলাম। সুলতান রাজিয়া অত্যন্ত দূরদর্শী, মেধাবী, কৌশলী এবং বেশ সাহসী একজন শাসক ছিলেন। তারপরও তিনি বেশি দিন রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারেননি, বেঘরে প্রাণ দিতে হয়েছিল। কারণ কি? মূল কারণ হচ্ছে যেটা আমরা বলেছিলাম, যথেষ্ট সফল তিনি ছিলেন। অনেক পুরুষ শাসকের তুলনায় অধিক পরিমাণ সফলতা তার ছিল, যোগ্যতা তার ছিল। তারপরও তৎকালীন ভারতের পুরুষ শাসিত সমাজের যে চিন্তাধারা, সামাজিক যে কাঠামো, রাষ্ট্রীয় যে কাঠামো ছিল, যে সংস্কৃতি মানুষের সমাজ জীবনের একেবারে ভেতরে বদ্ধমূল হয়েছিল, সেখানে একজন নারী শাসককে সমাজ, রাষ্ট্র বা আমির ওমরা, ক্ষমতাশালীরা মেনে নিতে রাজি ছিল না। ফলে এই বিরুদ্ধ সমাজ ব্যবস্থা, সামাজিক সাংস্কৃতিক অবস্থার কাছে তিনি টিকতে পারেননি এবং শেষ পর্যন্ত তাকে পরাজিত হয়ে নিহত হতে হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সুলতান রাজিয়াকে নিয়ে আলোচনা শেষ করেছি। আজকে আমরা তোমাদের সাথে দুটো বিষয় নিয়ে কথা বলেছিলাম একদম ক্লাসের শুরুতে। একটা হচ্ছে সুলতান রাজিয়া আর একটা গিয়াসউদ্দিন বলবন। সুলতান রাজিয়াকে নিয়ে শেষ হয়েছে। আমরা এখন গিয়াসউদ্দিন বলবনকে নিয়ে কথা বলবো। তিনি 1266 থেকে 1287 পর্যন্ত প্রায় 22 বছর ধরে তিনি ক্ষমতায় ছিলেন। প্রাথমিক জীবন, তিনি তুর্কিস্তানের ইলবারি বংশোদ্ভূত ছিলেন। তুর্কিস্তানের ইলবারি গোত্রের বংশোদ্ভূত, কিন্তু শামসুদ্দিন ইলতুৎমিশও একই গোত্রের বংশোদ্ভূত ছিলেন। তো বলবন প্রথম জীবনে তিনি মঙ্গলদের হাতে বন্দী হয়েছিলেন, পৃথিবীর অভিশাপ খ্যাত মঙ্গলদের হাতে। এক পর্যায়ে তিনি বসরার খাওয়াজা জামাল উদ্দিনের কাছে কৃতদাস হিসাবে বিকৃত হয়েছিলেন। পরবর্তীতে দিল্লির সুলতান ইলতুৎমিশ তাকে দাস হিসাবে ক্রয় করে এনে তাকে 40 দাস গোষ্ঠী, যেটাকে
বন্দেগানি চেহেলগান বলা হতো। এটা নিয়ে আমরা একটু আগে তোমাদের সাথে বলেছি। এটি কি আবার বলি, এটি হচ্ছে ইলতুৎমিশ সৃষ্টি করেছিলেন 40 জন প্রসিদ্ধ দাসকে নিয়ে। তিনি একটা শক্তিশালী একটা চক্র একটা গঠন করেছিলেন, যারা উদ্দেশ্য ছিল যারা রাষ্ট্র পরিচালনায় সুলতানকে সহযোগিতা করবেন, বুদ্ধি পরামর্শ দিবেন। কিন্তু পর্যায়ক্রমে দেখা গেল যে এই বন্দেগানি চেহেলগান বা 40 চক্র এরা এত বেশি ক্ষমতার অধিকারী হয়ে গেল যে রাষ্ট্র ক্ষমতার মূল নিয়ন্ত্রণের চাবিকাঠিটা তাদের হাতে চলে আসে। কে রাষ্ট্র ক্ষমতায় বসবেন, কতদিন থাকবেন, কখন কাকে ফেলে দিবেন, কখন কাকে ক্ষমতায় বসাবেন, সবকিছু নিয়ন্ত্রণ করতো এই 40 চক্র বা বন্দেগানি চেহেলগান। এতটাই ক্ষমতা, মানে সুলতানের ক্ষমতায় থাকাটা অনেকটা তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল ক্ষমতায় থাকার জন্য। তো ইলতুৎমিশ গিয়াসউদ্দিন বলবনকে এই 40 দাস গোষ্ঠীর অন্তর্ভুক্ত করেছিলেন এবং তিনি এই 40 দাস গোষ্ঠীর একেবারে শীর্ষস্থানীয় বা লিডার শ্রেণীর ছিলেন, নেতৃস্থানীয় ছিলেন, নেতা ছিলেন। ইলতুৎমিশের ব্যক্তিগত অনুচর ছিলেন তিনি। তার স্বীয় যে মেধা ছিল, যোগ্যতা ছিল ইত্যাদি বলে তিনি আমিরি শিকার পদে উন্নীত হয়েছিলেন। আমরা গিয়াসউদ্দিন বলবনের একটা ছবি দেখতে পাচ্ছি তোমাদের এখানে স্ক্রিনের ডান কোণে আমরা দেখতে পাচ্ছি, এটা গিয়াসউদ্দিন বলবনের ছবি। প্রিয় শিক্ষার্থীরা, সুলতান নাসিরউদ্দিন মাহমুদ যখন দিল্লির সুলতান ছিলেন, তার রাজত্বকালে বলবন বা গিয়াসউদ্দিন বলবন প্রধানমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত হন এবং মাহমুদের কন্যাকে বিয়ে করেন। অর্থাৎ নাসিরউদ্দিন মাহমুদ যখন রাষ্ট্রের সুলতান ছিলেন তখন তিনি তার কন্যাকে বিয়ে করেছিলেন। অর্থাৎ মাহমুদের রাজত্বকালে প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন বলবন। এই ক্ষমতা প্রয়োগ করে তিনি রাষ্ট্রের বিদ্রোহ দমন করেছেন, বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করেছেন, প্রশাসনিক পুনর্বিন্যাস করেছেন, করে রাষ্ট্রকে একটা শান্তি শৃঙ্খলাময় রাষ্ট্র, কল্যাণময় রাষ্ট্র পরিচালনা মানে তৈরি করতে তিনি অসামান্য অবদান রেখেছিলেন। বলবন 1255 সালে অযোধ্যার শাসক কুতলুক খানের বিদ্রোহ দমন করেছিলেন। 1259 সালে মেবারের হিন্দু রাজা মালকাকে পরাস্ত করে হরিয়ানা, শিওয়ালিক পার্বত্য অঞ্চল এবং বিয়ানায় শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। ফলে তার শ্বশুর, যিনি দিল্লির তখনকার সুলতান ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ, বলবনকে উলুগ খান উপাধিতে ভূষিত করেছিলেন। এই উলুগ খান উপাধি নিয়ে তোমাদের পরীক্ষা প্রশ্ন হয়, এটা কার উপাধি, কখন পেয়েছিলেন, কোন প্রেক্ষাপটে পেয়েছিলেন, কে দিয়েছিলেন, এগুলো নিয়ে পরীক্ষা প্রশ্ন হয়। আশা করি তোমরা নোট করে নিচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, 1266 সালে যখন নাসিরউদ্দিন মাহমুদ মৃত্যুবরণ করেন বা মারা যান, তো মারা যাওয়ার পূর্বে তিনি তার শ্বশুর গিয়াসউদ্দিন বলবনকে উত্তরাধিকারী মনোনীত করে দিয়েছিলেন। 60 বছর বয়সে তিনি সিংহাসনে বসেছিলেন। গিয়াসউদ্দিন উপাধি ধারণ করে তিনি কি করেছেন, দিল্লি সিংহাসনে বসেছিলেন। একটু খেয়াল করে দেখো, 60 বছর বয়স তিনি ক্ষমতায় বসেছিলেন, যে বয়সে মানুষ রিটায়ারমেন্টে যাওয়ার কথা। এটা কেন হয়েছে? কারণ নাসিরউদ্দিন মাহমুদ তার সেরকম কোন উত্তরাধিকার না থাকায় তিনি তার শ্বশুরকে মনোনীত করে গিয়েছেন। তো তিনি রাষ্ট্রের বা সালতানাতের দৃঢ় করার জন্য বেশ কিছু পলিসি নিয়েছিলেন। একটা হচ্ছে রক্তপাত ও কঠোর নীতি, যেটাকে ব্লাড এন্ড আয়রন পলিসি বলা হয়। এটা নিয়ে পরীক্ষায় তোমাদের প্রশ্ন হয়, বিশেষ করে অনুধাবনমূলক প্রশ্ন যদি 2 নম্বরের, সেটি নিয়ে সেখানে প্রশ্ন হয় যে রক্তপাত ও কঠোর নীতি বলতে কি বোঝায়, বা ব্লাড এন্ড আয়রন পলিসি কে কেন অবলম্বন করেছিলেন, বা এটার সুফল কিছু ইত্যাদি প্রশ্ন হয়ে থাকে। রাষ্ট্রের রাজনৈতিক সংকট নিরসন করা, মঙ্গল আক্রমণ প্রতিহত করা, শৃঙ্খলা আনয়ন করা, ক্ষমতাকে শক্তিশালী করার জন্য তিনি ব্লাড এন্ড আয়রন পলিসি বা রক্তপাত ও কঠোর নীতি করেছিলেন। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে যদি কোনো রক্তপাত করতে তিনি কি করতেন না, পিছপা হতেন না। এই নীতি বাস্তবায়নের জন্য তিনি কি করেছেন, সরকারের গৌরব, মর্যাদা এবং ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করে করার জন্য তিনি সেনাবাহিনীকে পুনঃগঠন করেছিলেন। তো একটা শক্তিশালী সেনাবাহিনী তার দরকার ছিল, কেন? বিদ্রোহ দমন করার জন্য, মঙ্গল আক্রমণ ঠেকানোর জন্য তার দরকার ছিল। এই জন্য তিনি দক্ষ এবং অভিজ্ঞ সেনাপতি যারা ছিলেন তাদের হাতে সেনাবাহিনীর দায়িত্ব অর্পণ করেছিলেন। সৈন্য সংখ্যা বৃদ্ধি করে সেনাবাহিনী সদস্যদেরকে নানাবিধ অতিরিক্ত সুযোগ সুবিধা দিয়েছিলেন। রাষ্ট্রের স্থায়িত্ব নিশ্চিত করা, বিভিন্ন অঞ্চল থেকে গোপনে সংবাদ, স্পর্শকাতর সংবাদগুলো সংগ্রহ করা, রাষ্ট্রবিরোধী তৎপরতার সম্পর্কে আগাম ধারণা পেয়ে যাওয়ার জন্য তিনি একটা শক্তিশালী গুপ্তচর বাহিনী তিনি গঠন করেছিলেন। মজার ব্যাপার হচ্ছে তিনি 40 চক্রকে দমন করেছেন।
তিনি নিজে 40 চক্রের একেবারে শক্তিশালী বা নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। তিনি ক্ষমতায় আসার পিছনে 40 চক্রের ভূমিকা ছিল, কিন্তু 40 চক্রের নেতা হিসাবে তিনি জানতেন যে এই চক্রটার ক্ষমতা কতটুকু। এই চক্রটা বা যেটাকে বন্দেগানি চেহেলগান বলা হয়, এটি বা এই শক্তিশালী সংঘ শক্তিটি তাকেও যে একসময় প্রয়োজন মনে করলে ছুড়ে ফেলে দিতে পারে রাষ্ট্র ক্ষমতা থেকে, সেটি তিনি ভালোভাবেই জানতেন। ফলে এটি ঠেকানোর জন্য তিনি এই চক্রটাকে ভেঙে দেওয়ার জন্য কি করেন, উদ্যোগ নিয়েছিলেন। আসো দেখি তিনি কি করেছিলেন আসলে এটিকে দমন করে নেওয়ার জন্য বা দমন করার জন্য। তো তিনি তাদের বিশেষ সুযোগ সুবিধা বাতিল করে দিয়েছিলেন, তাদের অবাধ মেলামেশা বন্ধ করে দিয়েছিলেন। তারা রাজ দরবারে অবাধে হাস্য ঠাট্টা করত। আমরা বিভিন্ন সিরিয়াল টিরিয়ালও দেখি যে রাজা বা বাদশাহ বা সম্রাট বা সুলতান যখন রাজ দরবারে আসেন, তিন পতন নীরব থাকে, মাথা নিচু করে সবাই দাঁড়িয়ে থাকে, শাসকের অনুমতি ব্যতিরেকে কেউ কোনো কথা বলতো না, কোনো তর্ক করতো না। কিন্তু 40 চক্র এতটাই শক্তিশালী হয়ে গেছিল, তারা রাজ দরবারে হাসি ঠাট্টা করতো। বলবান সেটি বন্ধ করে দিয়েছিলেন, তাদের জায়গির বাতিল করে দিয়েছিলেন, সামান্য যে কোনো অপরাধের জন্য তাদেরকে কঠোর শাস্তির বিধান দিয়েছিলেন, এবং এইভাবে শাস্তি দিতে দিতে তিনি একসময় এই চক্রটাকে ধ্বংস করে দিয়েছিলেন। তিনি রাজকোষটা পুনর্গঠন দরকার ছিল তার, কেন? কারণ তার বিশাল সেনাবাহিনী গঠন করেছিলেন, তাদের ব্যয় নির্বাহ করা, সুশাসন প্রতিষ্ঠা করা, জনকল্যাণমূলক কাজকর্ম করা ইত্যাদির জন্য তিনি তার শক্তিশালী একটা আর্থিক ভিত্তি দরকার, এই জন্য তিনি রাজকোষটা পুনর্গঠনের উদ্যোগ নিয়েছিলেন। বলবন একজন সুলতান হলেও তিনি রাজতান্ত্রিক ক্ষমতায় বিশ্বাস করতেন। রাজকীয় আচরণ তিনি পছন্দ করতেন, সেগুলো ধারণ করতেন। তিনি মনে করতেন রাজা হচ্ছেন আল্লাহর প্রতিনিধি, এই জন্য তিনি জিল্লুল্লাহ বা আল্লাহর ছায়া উপাধি ধারণ করেছিলেন। মেওয়াটি দস্যুরা পথিকদের সর্বস্ব লুণ্ঠন করত, ডাকাতি করত, করে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। দিল্লি আক্রমণ করে তারা হত্যাযজ্ঞ শুরু করেছিল। গিয়াসউদ্দিন বলবন অভিযান চালিয়ে তাদেরকে দমন করেছিলেন। তাদের ভবিষ্যৎ কার্যকলাপ রোধ করার জন্য তিনি জঙ্গল পরিষ্কার করেছিলেন, পুলিশ ফাঁড়ি নির্মাণ করেছিলেন এবং গোপালগিরি নামে একটি দুর্গ স্থাপন করেছিলেন। মেওয়াটিদেরকে দমন করার পর গিয়াসউদ্দিন বলবন হিন্দু দস্যু যারা ছিলেন তাদেরকে দমন করার জন্য 1267 সালে অভিযান চালিয়ে তিনি কাম্পিল, পাতিয়ালা এবং ভোজপুরে যে তাদের শক্তিশালী ঘাটগুলো ছিল সেগুলো তিনি ধ্বংস করে দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের বিদ্রোহটা সবসময় দিল্লির সুলতানদেরকে তটস্থ রেখেছিল, বিব্রত করেছিল। এর কারণ হচ্ছে রাজধানী থেকে অনেক দূরে অবস্থা ছিল বাংলা, এবং বলবনের বার্ধক্যের সুযোগ নিয়ে বাংলার শাসনকর্তা তুগরিল খান 1279 সালে মুগিসউদ্দিন তুগরিল উপাধি ধারণ করে বিদ্রোহ ঘোষণা করে বাংলায় স্বাধীনভাবে রাজত্ব করতে থাকেন। তুগরিলকে দমন করার জন্য আলাউদ্দিন ওরফে আমিন খানের নেতৃত্বে একটি সেনাবাহিনী তিনি প্রেরণ করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। ব্যর্থতার দায়ে আমিন খানকে দিল্লি তোরণের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছিল শাস্তি হিসেবে, ব্যর্থতার শাস্তি হিসেবে। পরের বছর মালিক তরগির নেতৃত্বে আরেকটি অভিযান বাংলায় পাঠানো হলে সেটি ব্যর্থ হয়। ফলে সুলতান গিয়াসউদ্দিন বলবন ভয়ানকভাবে ক্রুদ্ধ হন এবং তার নিজ পুত্র বুগরা খানকে সাথে নিয়ে 70 বছর বয়সে তিনি বাংলার রাজধানী লখনাবতীতে তিনি এসে উপস্থিত হলে তুগরিল ভয়ে উড়িষ্যায় পালিয়ে গিয়েছিলেন। তো পরবর্তীতে তুগরিল ধরা পড়লে তার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। গিয়াসউদ্দিন বলবন তার পুত্র বুগরা খানকে বাংলার শাসনকর্তা নিযুক্ত করে তিনি দিল্লি ফিরে গিয়েছেন। মঙ্গল নীতি, অভ্যন্তরীণ বিদ্রোহ বিশৃঙ্খলা দমন করার পর মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য বলবন তার সাম্রাজ্যকে সংরক্ষণ করার নীতি গ্রহণ করেছিলেন, অর্থাৎ বিস্তৃতির পরিবর্তনে যেটুকু আছে সেটুকু সংরক্ষণ করার নীতি। এই জন্য তিনি বয়স্ক সৈন্যদেরকে ছাঁটাই করে নতুন সৈন্য নিয়োগ, তাদেরকে নতুন অস্ত্রে শস্ত্রে সজ্জিত করার ব্যবস্থা নিয়েছিলেন। পাশাপাশি সীমান্তবর্তী দুর্গগুলোকে সংস্কার করেছিলেন, উত্তর পশ্চিম সীমান্তে নতুন নতুন দুর্গ নির্মাণ করেছিলেন এবং সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নতুন নতুন থানা সৃষ্টি করে সেখানে তিনি সেনাবাহিনী মোতায়েন করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, 1279 সালে মঙ্গলরা সালতেজ নদী অতিক্রম করে লুটপাট শুরু করলে শাহজাদা, মুহাম্মদ এবং বুগরা খান যৌথভাবে অভিযান চালিয়ে মঙ্গলদেরকে ভয়ঙ্করভাবে পরাস্ত করেছিলেন।
মঙ্গলরা লাহোর দিপালপুর আক্রমণ করলে শাহজাদা মুহাম্মদ বাধা দিতে গিয়ে পরাজিত এবং নিহত হয়েছিলেন। পরে বলবন স্বয়ং নিজে অভিযান চালিয়ে লাহোর পুনরুদ্ধার করেছিলেন। তো বলবনের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল? তিনি দয়ালু ছিলেন, সদাশয় ছিলেন, ন্যায়বান, সুদক্ষ এবং মহানুভব শাসক ছিলেন, কিন্তু বিদ্রোহীদের প্রতি বেশ কঠোর ছিলেন। তিনি নিষ্কলুষ চরিত্রের অধিকারী ছিলেন, ধর্মভীরু একজন সুলতান ছিলেন, ন্যায় বিচারে বিশ্বাস করতেন এবং আত্মমর্যাদায় বিশ্বাসী ছিলেন। তিনি খাঁটি মুসলমান ছিলেন এবং সর্বদা জামাতের সাথে তিনি নামাজ আদায় করতেন। ধার্মিক এবং জ্ঞানী ব্যক্তিদেরকে তিনি ঘনিষ্ঠ ছিলেন, তাদেরকে পৃষ্ঠপোষকতা করতেন। মঙ্গল আক্রমণে মধ্য এশিয়ার মুসলিম রাষ্ট্রগুলো যখন ছিন্ন ভিন্ন হয়ে গেছিল, তখন মুসলিম জাহানের বিভিন্ন অঞ্চল থেকে বহু পণ্ডিত, দরবেশ, বণিক, শিল্পী, কবি, সাহিত্যিকরা তার দরবারে আশ্রয় গ্রহণ করেছিলেন। ভারতের তোতাপাখি খ্যাত বিখ্যাত কবি আমির খসরু, তোতাপাখি কাকে বলা হয় ভারতের, এটি নিয়ে পরীক্ষায় তোমাদের 1 নম্বরের প্রশ্ন হয় এমসিকিউতে বা সিকিউতে। তিনি তাকে তার সভাকবির মর্যাদা দিয়েছিলেন। মূলত বলবনের রাজত্বকালে দিল্লি নগরী মুসলিম জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, সংস্কৃতি ইত্যাদির কেন্দ্রে পরিণত হয়েছিল। সুলতান ইলতুৎমিশের মৃত্যুর পর দিল্লি সালতানাতের দুর্বলতা, শাসনতান্ত্রিক শূন্যতার সৃষ্টি হয়েছিল। বলবনের সময় উপযোগী পদক্ষেপের ফলে তার শাসন অবসান ঘটে এবং সুলতান সালতানাতের ভগ্নপ্রায় মর্যাদা এটিকে পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। 1287 সালের মাঝামাঝি সময়ে 80 বছর বয়সে গিয়াসউদ্দিন বলবন মৃত্যুবরণ করেছিলেন। আমরা দিল্লির মেহরাউলিতে অবস্থিত গিয়াসউদ্দিন বলবনের সমাধি ক্ষেত্র সেটি দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গিয়াসউদ্দিন বলবনকে নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, শেষ করলাম। তাহলে আজকে আমরা দুজন শাসককে নিয়ে আলোচনা করলাম, একজন সুলতান রাজিয়া আর একজন হচ্ছেন গিয়াসউদ্দিন বলবন। দুজনকে নিয়ে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। এখন সৃজনশীলের উদ্দীপক যদি আমরা চিন্তা করি, সৃজনশীল, সেখানে রাজিয়াকে নিয়ে যে উদ্দীপক হতে পারে, রাজিয়া মধ্যযুগের ভারতবর্ষের একজন প্রথম মহিলা শাসক, পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রথম মহিলা প্রেসিডেন্ট, প্রথম মহিলা প্রধানমন্ত্রী, জাতিসংঘের প্রথম মহিলা, ধরো কোনো একটা জাতিসংঘ নয়, কোনো একটা আন্তর্জাতিক সংগঠনের সংস্থার কোনো একটা কোম্পানির প্রথম মহিলা শাসক বা ম্যানেজিং ডিরেক্টর, গভর্নর, উপজেলা চেয়ারম্যান ইত্যাদি বলা হলো প্রথম মহিলা হিসাবে এরকম দেওয়া হবে। তার যোগ্যতা কৃত পুরুষদের চাইতে বেশি ছিল, পুরুষদের মতো করে, পুরুষদের বেশভাষ ধারণ করে তিনি শাসন ক্ষমতা চালাতেন, রাষ্ট্র চালাতেন ইত্যাদি বৈশিষ্ট্য নিয়ে যদি কোনো উদ্দীপক পরীক্ষায় হয়ে থাকে, আমরা সেটা সুলতান রাজিয়ার সাথে পাঠ্য বইয়ের সাথে আমরা মিল করবো। এটা আমরা গিয়াসউদ্দিন বলবনকে নিয়ে যদি পরীক্ষায় উদ্দীপক আসে থাকে, তাহলে তিনি রাজতন্ত্রের বা রাজতন্ত্র নয়, দিল্লি সালতানাতের মর্যাদাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছিলেন, ব্লাড এন্ড আয়রন পলিসি, 40 চক্রকে ধ্বংস করে দিয়েছিলেন ইত্যাদি, এই ধরনের বিষয়গুলোকে রূপক আকারে ধরে নিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়। আজকে যে দুটি টপিক নিয়ে আলোচনা করলাম, এই টপিকগুলো শুধু উচ্চ মাধ্যমিক শ্রেণীর নয়, এটি এর পাশাপাশি ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ এবং অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে যারা পড়ছো না দ্বিতীয় বর্ষে, তাদেরও কাজে লাগবে। তাদের গ বিভাগে দুটো বিষয় নিয়ে বড় প্রশ্ন হয়ে থাকে। ভারতবর্ষের প্রথম মহিলা শাসক হিসেবে সুলতান রাজিয়ার কৃতিত্ব মূল্যায়ন করো, দিল্লি সালতানাতের মর্যাদা পুনরুদ্ধারে বা সালতানাত দৃঢ়করণে গিয়াসউদ্দিন বলবনের ভূমিকা মূল্যায়ন করে, এই ধরনের বড় প্রশ্নগুলো হতে পারে। খ বিভাগে তোমাদের 4 নম্বরের প্রশ্ন যেটি হয় ডিগ্রি ফার্স্ট কোর্সের দ্বিতীয় বর্ষে এবং অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের, সেখানেও এখান থেকে নানাবিধ প্রশ্ন হয়। ব্লাড এন্ড আয়রন পলিসি বুঝো, কাকে কেন ভারতে তোতাপাখি বলা হয়ে থাকে ইত্যাদি প্রশ্নগুলো হতে পারে। সুলতান রাজিয়ার সংক্ষিপ্ত টিকা লেখ ইত্যাদি প্রশ্নগুলো হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই দুজন শাসককে নিয়ে আলোচনা তোমাদের সাথে আজকে করলাম। আশা করি এই টপিক দুটো নিয়ে পড়াশোনা করার সময় আমাদের এই ভিডিও লেকচারটি তোমাদের অবশ্যই কিছুটা হলেও কাজে লাগবে। তোমরা প্রত্যেকে নিজ নিজ পড়াশোনা চালিয়ে যাবে, পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে, সেই প্রত্যাশা রাখছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে এতক্ষণ তোমরা আমার সাথে ছিলে, এই জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। পরের ক্লাসে তোমাদেরকে আমার সাথে পাবো এই প্রত্যাশা আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।